বসে আছি পাত্রপক্ষের সামনে। সময়টা এখন চলে ২০২৫। এখন আর ১৯ শতকের মতো পাত্রপক্ষের আজগুবি প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেরিয়েছে। এখন মেয়েদের অল্প বয়স, ওই ১৩-১৪ বছরে বিয়ের প্রচলনটাও শেষ হয়েছে। এখন ১৮ না হলে মেয়েদের বিয়ে দেওয়া হয় না। যদিও গ্রামের দিকে ২-১টা দেয়, তবে শহরে মোটেও দেয় না। মেট্রিক, এন্ট্রান্স, অনার্স, মাস্টার্স পাশ করিয়ে বিয়ে দেয়। তবে আমাদের ফ্যামিলি মোটেও এমন করবে না। শহরে বড় হয়েছি, শহরেই বাসা। তবে নিম্নবিত্ত হওয়ার জন্য একটু তাড়াতাড়ি বিয়ে দেবে এমনটাই শুনে এসেছি। দেরিতে স্কুলে ভর্তি করানোর জন্য মেট্রিক পরীক্ষা দিতেই ১৮ হয়ে গেছে। সবে মেট্রিক দিয়েছি। এক বিকেলে পাত্রপক্ষ এসে হাজির। পাশের বাসার বিজিবি ভাইয়া ২টা আর্মি কর্মরতা আনবে। পাশের বাসা চেনা পরিচিত, না করতে পারিনি। মায়ের বক্তব্য এমনটাই ছিল। তো মেয়ের কথা মতো চলে এসেছি পাত্রপক্ষের সামনে। প্রথমে কফি শপে যাওয়ার কথা হলেও আমার ইচ্ছে না থাকায় বাসাতেই ডাকা হয়েছে। ৩ সেট ৩ কামরা বিশিষ্ট আমাদের একটি ছোট্ট বাসা। বাসার পেছনেই একটু জায়গা ফাঁকা থাকায় ২টা রুম দিয়ে সেখানে দুটো ভাড়া দেওয়া হয়েছে। সেই বিজেপি ভাইয়া, কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে। আসাদ ভাইয়া। তিনি আবার আমাদের সেই ভাড়াটিয়া আন্টির পরিচিত। সেই হিসেবে তাদের ঘরেই ঠাঁই হয়েছে, একটি নয় ২টি পাত্রর। কি ভাবছেন, পাত্র দুটো পাত্রী একটি? আরে না, পাত্রীও ২ জন। একজন তো চিনলেন, এই যে আমি। আর অন্যজন আমাদের সেই ভাড়াটিয়া আন্টির মেয়ে। সে আমার এক ব্যাচ ওপর ক্লাসে পড়ে। আমি এই যুগের হয়েও বেশ আনস্মার্ট। এটা অবশ্য আমার কথা নয়, পাড়ার লোক এবং আমার বাসার মানুষদের বাণীতে। তবে আমি এমনটাই পারফেক্ট, নিজের কাছে তো তাই মনে হয়। বাসায় পরা হালকা সুতির সালোয়ার কামিজ পরলাম, আর মাথায় সেই সুতির ওড়নাটা অর্ধভাগ দিলাম। মুখে কোনো প্রসাধনী নেই, আমার আলসে লাগে সাজগোজ করতে। তবে ভাড়াটিয়া আন্টির মেয়ে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুলো, চুল ছাড়া দিয়ে সুন্দর স্টাইল করে বাঁধলো, জর্জেটের ওড়নাটা ভাঁজ করে নিল। ২ জন যেয়ে বসলাম চেয়ারে। আসাদ ভাইও সাথে আসা ২ জন পাত্র খাটে বসে আছে। বিভিন্ন রকমের নাস্তা দেওয়া হয়েছে। ঘরে আর কেউ নেই, আমরা ৫ জন ছাড়া। দরজার বাইরে আম্মু, আন্টি সহ পাড়ার কয়েকজন মহিলা। আমার খুব একটা নার্ভাস লাগছে না, কারণ এর আগেও আমাকে ২-১টা পাত্রপক্ষ দেখে গেছে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি। রেডি হওয়ার সময় আন্টি আর আন্টির মেয়ে এসে বেশ উচ্ছ্বাসিত গলায় বলেছিল, ছেলে নাকি অনেক সুন্দর। একদম বহুতে সুন্দর যাকে বলে। তা শুনে বেশ ভালোই লাগলো। সত্যি বলতে আমার ইচ্ছে, বিয়ে করলে একজন সুদর্শনকেই বিয়ে করব। পাত্রপক্ষের সামনে বসে চোখ তুলে পাত্রকে দেখে আমার একটা কথাই মনে পড়েছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই যদি হয় সুদর্শন পুরুষের নমুনা, তাহলে পৃথিবীতে যত সুদর্শন পুরুষ আছে তাদের গলায় দড়ি দিয়ে পড়ে যাওয়া উচিত। ওপরওয়ালা সৃষ্টি সবই সুন্দর, তবে এর মধ্যেও ভাগ আছে, তো সেদিকে নাই যাই। পাত্রকে দেখে আমার মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই পর্যন্ত তাও মেনে নেওয়া যায়, বাট এরপর যা শুরু হলো তাতে বিরক্তি এসে গেল। আগেকার সেই কুটিল বুড়ি দাদিদের মতন একের পর এক প্রশ্ন করা শুরু করলো। হাতের লেখা দেখলো, নাম ঠিকানা লিখে দেখালাম, কোনো প্রকার বিরক্তি ছাড়াই। যা হোক, মা বাবাকে তো অপমানিত হতে দেওয়া যায় না। এবার সেই পাত্র প্রশ্ন করলো, তুমি কি প্রেম করো? ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য তার এই প্রশ্নটাই যথেষ্ট ছিল। মানে আমার জানা মতে পাত্র শুধু আলাদাভাবে একান্তে এই প্রশ্ন করে, তবে এভাবে জনসম্মুখে সবার সামনে করবে এ আমার ভাবনার বাইরে ছিল। আন্টির মেয়ে, ধুর, বারবার আন্টির মেয়ে বললে কেমন একটা লাগে। চলেন একটা নাম দেই, ইভা। তো ইভা খুব সাবলীলভাবে উত্তর করল, না। কিন্তু আমার মাথার পোকা এবার নড়াচড়া করে উঠল। মনের ভেতর থেকে কেউ চিৎকার করে উঠল, না, তুই কিছুতেই না বলতে পারিস না। এবার ভাবতে পারেন এই কথা উঠছে কেন। আমি কি তাহলে সত্যি প্রেম করি? তাহলে চুপি চুপি একটা গোপন কথা বলি। হ্যাঁ, একটা প্রেমিক আছে আমার। এবার ভাবছেন নিশ্চয়ই যে আমি খুব সুদর্শন পুরুষের সাথে প্রেম করি। আরে না, সেও মোটেও সুদর্শন পুরুষ নয়। কিন্তু তার প্রেমে কলেজে ওঠার পরই পিছলা খেয়ে সেই যে পড়েছি, তারপর মাজা ভেঙে পড়েই আছি, উঠতে পারিনি। আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, হ্যাঁ হ্যাঁ, করি প্রেম। তবে মায়ের হাতের ঝাড়ুর বাড়ি খাওয়ার ভয়ে বললাম না। তবে সরাসরি না বলতেও বিবেকে সায় দিল না, বরং একটু ঘুরিয়ে উত্তর করলাম, প্রেম করলে কি আপনাদের সামনে বসে থাকতাম? আমার উল্টা প্রশ্নে তারা থতমত খেলো, তবে আবার প্রশ্ন করলো, অনেক সময় বাসা থেকে জোর করে বিয়ে দেয়, তোমাদেরও এমনটা নাকি, তাই প্রশ্ন করলাম আর কি। এবারের প্রশ্নটাও মনে হয় আমার সাজানোই ছিল। বাসা থেকে জোর করে বিয়ে দিলে কি বাসার মানুষের সামনে বলতে পারবো যে হ্যাঁ প্রেম করি? তার জন্য তো আলাদাভাবে প্রশ্ন করতে হয়। বাসার লোকের সামনে বলায় কি মার খাওয়াতে চান নাকি? তবে মুখে এসব আর বললাম না। আব্বু আম্মুর লক্ষ্মী মেয়ে কি না? উত্তর করলাম, না, এমনটা না। এবার তারা ৩ জন উঠে বাইরে গেল। আমি আর ইভা উঠেও বাইরে গেলাম। পুরো বাড়ি দেখতে লাগলো তারা।
যা বুঝলাম তা হলো বাড়িতে কতটুকু জমি আছে তা মাপা। বাইরে এসেও তাদের প্রশ্নের শেষ নেই। এক পর্যায়ে যেয়ে প্রশ্ন করল, তোমরা কি বিয়ের পরেও পড়তে চাও? প্রশ্ন শুনে বুঝলাম বিয়ের পর বউদের পড়ানোর একদমই ইচ্ছে নেই তাদের। দুইজনেই উত্তর করলাম, জি আরো পড়তে চাই, কারণ আমরা দুইজনেই এখনো এইচএসসি পাস করি নাই। এবার কালো দেখতে পাত্রটা, যার দাঁত খুব চকচক করছিল, সে প্রশ্ন করল, বলে রাখি, কাউকে অপমান করা হয়নি কিন্তু, যেমন দেখতে ছিল তেমনটাই বর্ণনা করেছি। যদি না পড়াই? এবার আমাদের রাগ হলো, এখনকার যুগে কে আবার পড়ায় না ভাই? এইচএসসিটাও পাশ না করলে তো মূর্খ বলবে। আমি বেশ বিরক্তির স্বরে বললাম, তাহলে বিয়ে করব না, আগেই বলে নেব, পড়ালে বিয়ে করব। তারা আবার বলে উঠল, যদি পড়াবো বলে বিয়ে করে পরে না পড়াই? এবারের উত্তরও আমি করলাম, তাহলে তো কথার খেলাপ হবে, নিশ্চয়ই ওয়াদা ভঙ্গকারী শয়তানের ভাই। আর এরপরও না পড়ালে ভাগ্যটাকে মেনে নিতে হবে। তবে এখনকার যুগে এমন মূর্খতার পরিচয় কেউ দেয় না, সবাই বউদের পড়ায়। এখন তো আর এত সব প্রশ্ন করে না, হাতের লেখাও দেখে না। এগুলো তো আগের যুগের কুটনি বুড়ি দাদিরা করতো। শেষ পর্যায়ে এসে এমন কটূক্তি মার্কা কথা তাদের বোধহয় পছন্দ হলো না, আর একটা কথাও না বলে আব্বু আন্টিকে সালাম দিয়ে চলে গেল। এর বেশ কয়েকদিন পর অবশ্য জানিয়েছে, মেয়ে অনেক ছোট। তার আগেই আমার আম্মু স্পষ্ট জানিয়েছে, ওইরকম ভেড়া মার্কা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। তো গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এই গল্পটা আমার এক ফেসবুক ফ্রেন্ড আমায় পাঠিয়েছিল। তো সে নামটা আমায় গোপন রাখতে বলেছিল, তো আমি নামটা একটু চেঞ্জ করেছি। সে আমাকে বলেছিল তার জীবনে নাকি এটি সত্যিই ঘটেছে। তো সে আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আমাদের নেক্সট গল্পে চলে যাওয়া যাক এবার। সকাল 10টা 37 বাজে। আজ ছুটির দিন। ঘুমের দোলদোল ভাব থেকে হঠাৎ চেল্লাচেল্লির শব্দে আমি জেগে উঠলাম। উঠে দরজা খুললাম। দরজার বাইরে আম্মু কারোর সাথে চিৎকার করে কথা বলছিল। মেজাজ খুব খারাপ, মনে হলো কিছু একটা ঘটেছে। দরজা খুলতেই আম্মু বলল, বাথরুমে গিয়ে ফ্রেশ হ, তোর খাবার ঘরে সুলেখা দিয়ে আসবে। সুলেখা খালা আমাদের হেল্পিং হ্যান্ড। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সারলাম। টিভির রিমোট হাতে নিয়ে 2-4 সেকেন্ড এই চ্যানেল সেই চ্যানেল ঘুরছি। এমন সময় আম্মু 2 কাপ চা হাতে উপস্থিত। মুখে ক্লান্তি, কিন্তু চোখে আগুন। শোন, শ্বশুরবাড়িকে কখনো তুলু করবে না, তিনি হঠাৎ বললেন। আমি অবাক হয়ে তাকালাম। হঠাৎ এই প্রসঙ্গ কেন? প্রথম জীবনে আমি করেছি, তখন মূল্যায়ন পাইনি, এখন করি না। তাই আমার চেয়ে খারাপ বউ তারা নাকি আর একটাও দেখেনি। ননদ আসতে চেয়েছিল, আমি হ্যাঁ বলেছিলাম। সঙ্গে সঙ্গে সে আমাকে প্রায় 7-10 রকমের খাবারের রেসিপি ধরিয়ে দিল, যেন ওগুলো করতে আমি বাধ্য। আমি বললাম পারবো না, এমনকি তার আসারও দরকার নেই। সে মেহমান, আমি তাকে আমার সাধ্য মতন আপ্যায়ন করব। সে কেন আমাকে দাসীর মতো অর্ডার করবে? আবারও বলছি, শ্বশুরবাড়ির লোকজনকে প্রথম থেকে আমার মতো পুতু করে লাইফটাকে নরক বানাবি না। আমি হেসে ফেললাম। হাসছিস কেন? আম্মু বলল, কিছু না, শুধু। যাক, আমি আর উত্তর দিলাম না। আমার জীবন শুরু হয়েছিল শ্বশুরবাড়ির জয়েন্ট ফ্যামিলিতে। শ্বশুর শাশুড়ি, তাদের 6 ছেলে মেয়ে, পরিবারের বড় বউ হিসেবে আমি। আমার বয়স তখন মাত্র 17। প্রথম জীবনে যেদিনই নতুন বউ হিসেবে গিয়েছিলাম তখনই চেয়েছিলাম সবাই আমাকে ভালোবাসুক, প্রশংসা করুক। তাই সংসারের জোয়াল কাঁধে তুলে নিয়েছিলাম। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। সবাই খুশি হওয়া তো দূর, বরং ভুল ধরতেই ব্যস্ত বেশি। আম্মু বলতে লাগলো, প্রথমেই শাশুড়িমা বলে দিয়েছিল, এখানে সবাই ঝাল বেশি খায়, সেই অনুযায়ী রাঁধবে। শাশুড়ির অদ্ভুত রেসিপি অনুযায়ী 7-8 রকমের খাবার একসঙ্গে তৈরি করতে হতো। কেউ কখনো সামান্য ধন্যবাদ পর্যন্ত দেয়নি, বরং ত্রুটি খুঁজে বার করত। বয়স কম ছিল, একা একা কাঁদতাম। এত ঝাল খাবার আমি খেতে পারতাম না। কষ্ট করে অভ্যাস করতে চেয়েছিলাম। আম্মু থেমে গেল। আমি তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছি, জানি আরো কিছু বলার আছে তার। আম্মু এক নাগাড়ে বলতে লাগলেন, বৌমা, রান্নায় এত দেরি কেন? ভাবি, আমার কাপড় ধোনি কেন? 2 বালতি পানি চেপে তুলতে এত সময় লাগে? কখন গোসল করব? উঠান ঝাড়ু দেওয়া হয়নি কেন? কোন ফকিনি বাড়ির মেয়ে এসে জুটলো? 7 বছর পর আরমান আমার পেটে এলো। অবশ্য তার আগে বন্ধ্যা তাকমা পেয়ে গিয়েছিলাম। কিন্তু কেউ দেখেনি আমার স্বামী শহরে চাকরি করে। মাসে 2 মাসে 1-2 দিনের জন্য আমি তাকে কাছে পেয়েছি। গর্ভবতী অবস্থায় আমাকে রেখে আসা হলো বাপের বাড়িতে। যেই আমি গত 2 বছর ধরে সকলের হাতে পায়ে ধরেছিলাম একটু বাবার বাড়ি যাওয়ার জন্য, তারাই আমাকে স্বেচ্ছায় পাঠিয়ে দিল। তখন আমার চোখের পর্দা সরে গেল। আমি গর্ভবতী। আমি এখন 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে রান্না করতে পারবো না, কাপড় ধুতে পারবো না, নিচু হয়ে কাজ করতে পারবো না, টিউবওয়েল চাপতে পারবো না। মানে এতদিন ও বাড়িতে আমি ছিলাম বিনা বেতনের চাকরানি। আম্মুর চোখে পানি। তারপর বলে উঠলেন,
তোর বাবাকে বললাম ওই বাড়িতে আর যাব না। সে কি বুঝলো কে জানে, বাসা ঠিক করে আমাকে শহরে নিয়ে এলো। তারপর সে নিজের সংসারে আরো 2 সন্তানের মা হলাম। সোনালী সময়ের শ্রেষ্ঠ 6 বছর আমি শুধু ওদের খুশি করতে চেয়েছিলাম, ফলাফল শূন্য। তাই বলছি, যার যতটুকু প্রাপ্য তার জন্য ততটুকুই করবি, কাউকে বেশি পুতুপুতু করার কিচ্ছু নেই। আমি ফিক করে হেসে ফেললাম। আমি কষ্টের কথা বলছি আর তুই হাসছিস? মারবো এক চড়। অনেক কষ্টে হাসি থামালাম, তবে মুখে রেশ লেগে রইল। আম্মু আমার পায়ের দিকে ভুরু কুঁচকে থেকে বলল, পায়ে পানি আসছে নাকি? আরে আম্মু, প্রেগনেন্সিতে এটা হয় মাঝে মাঝে। আর ডক্টর দিলরুবা আমাকে কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন, সমস্যা হবে না, দেখে নিও। ভয় লাগে রে মা, জমজ বাচ্চা, মুখে তুলে না দিলে তুই নিজে থেকে কিছু খেতেও চাস না। আমি যথেষ্ট খাই, 5 কেজি ওজন বেড়ে গেছে আমার, পরে আস্ত একটা হাতি হয়ে যাব। আম্মু হেসে উঠল। বছর 10 পর আমার ননদ আফরিন বাসায় এলো। ওর বিয়ে হয়েছে ফরিদপুরে। হাজবেন্ডের সাথে ও দেশের বাইরে থাকে। চাকরি, 2 বাচ্চা, স্কুল, টিউশন, সংসার নিয়ে আমার দম ফেলার সময় নেই। আসা মাত্রই তার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ছি ভাবি, আমার থাকার ঘরে এরকম নীল পর্দা কেন লাগিয়েছো? মনে হচ্ছে কোনো হসপিটালে চলে এসেছি। এসব বদলাও, আর দুপুরের মেনুতে অবশ্যই চিকেন আর প্রন রাখবে। ও এসব খেতে ভালোবাসে। আর রাতেরটা পরে বলছি, আগে আমার রুমের চাদর, পর্দা, ফুলদানি, ফুল এসব চেঞ্জ করো। গাবরের কাণ্ড যত সব। আর হ্যাঁ, খাবার কিন্তু দুপুর 1টার মধ্যে দিবে। আমরা হাবাতে বাঙালির মতন 2-3টের সময় লাঞ্চ করি না। আমি মাথা নিচু করে যাচ্ছিলাম আবার ঘরটা গোছাতে। কি ক্লান্তিময় কাজ! পাশের ঘরে চিৎকারে আমার নাম শুনতে পেলাম। প্রায় দৌড়ে গেলাম। আমার পেছন পেছন আফরিনও ঢুকলো। অনেক বছর আগে তোকে বলেছিলাম, কাউকে তার প্রাপ্যের চেয়ে বেশি দিবি না। মনে হয় কিছুই শিখতে পারিসনি। আমি ওই ঘর দেখেছি, যথেষ্ট সুন্দর করে সাজিয়েছিস। কেন পারলি না দুটো কথা মুখ ফুটে বলতে? কারো যদি পছন্দ না হয় সে নিজের শরীর নাড়িয়ে সব মনের মতন সাজিয়ে নিক। বলে উঠল বিছানার পড়ে থাকা বাম পাশের প্যারালাইট শরীরটা। মা, আমি সবসময় দেখেছি তুমি আমাদের 2 বোনের চেয়ে ভাবিকেই বেশি টানো। এতদিন পর এলাম আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? গর্জে উঠে আফরিন। অবশ্যই বেশি আদর করব, পরের বাড়ির মেয়ে। আদর না করলে কেন থাকবে আমার সাথে? কেন রাখবে নিজেকে আমার সাথে? কেন সেবা করবে এই বৃদ্ধার? তোমরা 2 বোন কতদিন পর পর আমার খোঁজ নাও। কোনোদিন খরচ বাবদ কিছু দিয়েছো, অন্তত তোমার বাবার চলে যাওয়ার পর? অথচ মা হিসেবে সব কর্তব্য করেছি, ফলাফল শূন্য। ওই যে রক্ত কথা বলে। আর হ্যাঁ, তোমাদের পছন্দের রান্না নিজেরা করে নাও। এখন এই বাড়িতে তোমরা মেহমান, যেহেতু কোনো খোঁজ খবর কন্ট্রিবিউশন নেই এখানে তোমাদের। তাই ওর যা ইচ্ছে হবে সুশৃঙ্খলভাবে সময় নিয়ে রান্না করবে, আর তোমরা তাই খাবে। থাকো তুমি তোমার ছেলের বউ নিয়ে, ঢাকা শহরে হোটেলের অভাব নেই। আফরিন গটগট করে চলে গেল। আমি থামাতে যাচ্ছিলাম, পেছনের কণ্ঠটা বলল, ও কোথাও যাবে না। ওর বর ওকে বুঝিয়ে ঠিক একটু পর এসে ওকে দিয়ে সরি বলাবে তোকে। ও কি, কাঁদছিস কেন? আমার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। বহুদিন পর কেউ মনে করিয়ে দিল আম্মু আমার নিজের মা নয়, আমার শাশুড়ি। নিজের মা তো জন্মের সময় চলে গিয়েছে। চোখ বন্ধ করলেই মা হিসেবে এই মানুষটা চেহারায় চোখে ভাসে। আমি আম্মুর বুকে মাথা রাখলাম। আম্মু এক হাতে আমাকে শক্ত করে জড়িয়ে রাখলেন।